বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে এই ডিএ দিতে চাইছেন না। তাই জন্য আমরা কন্টেম্প নোটিশ করেছি, আদালত অবমাননার মামলা করব, সোজা হিসাব। তাই জন্য তিনি প্রশ্ন করছেন, তিনি বলছেন তার তৃণমূলের কমিটি যাওয়া মানে, পশ্চিমবঙ্গ সরকারের কমিটি যাওয়া মানেই টাকাটা মেরে দেবে। এটা চোরেদের কেউ কমিটিতে জেচে পড়ে বসায়। এই 1 কোটিকে 1,000 টাকা করে ধরালেন, 1 কোটিকে 50,000, 1,30,000, 40,000 ভালো প্রাইভেট সেক্টর যেরকম টাটা কনসালটেন্সি সার্ভিস বলুন, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, ভালো জায়গায় চাকরিতে ঢোকাতে পারলেন না। এটাও সেই যুব সমাজকে বুঝতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না। কোনো সম্ভাবনাই নেই ডিএ আসবে, কিন্তু 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 সময়টা কতক্ষণ লাগবে আদালতের মাধ্যমে সেটা কর্মচারীরা ঠিক করবে। আমরা তো যা আইনি পদক্ষেপ তাই করেছি, কন্টেম্প নোটিশ ইস্যু করেছি, দেখব কিছুদিন, তারপরে কন্টেম্প পিটিশন ফাইল করব মুখ্য সচিব আর অর্থ সচিবের বিরুদ্ধে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে প্রথমে উঠে আসছে, ডিএ মামলা একবারে মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আইনি নোটিশ। কিভাবে দেখছেন এই নোটিশটা? দেখুন, 25% ডিএ সুপ্রিম কোর্ট বলেছে ইমিডিয়েট রিলিজ করতে, যেটা ইন্ট্রিম অর্ডারে ছিল, ইমিডিয়েট রিলিজ করতে বলেছে। মুখ্যমন্ত্রী রিলিজ করবেন না, তাই জন্য আমরা কন্টেম্প নোটিশ করেছি। কন্টেম্প নোটিশ করেছি মুখ্য সচিব আর ফাইন্যান্স সেক্রেটারিকে। তারা এসে কোর্টে জবাব দেবেন। আদালত অবমাননার মামলা করেছি। এখন তারা যদি জবাব দেয় যে মুখ্যমন্ত্রী বারণ করেছে, আমাদের তো এটাই বক্তব্য থাকবে। উনি যে ভিডিওগুলো ছেড়েছেন বাজারে, যে উনি রায় জানেন না, প্রথমত বলেছেন এই কমিটিতে কেন পশ্চিমবঙ্গ সরকারের কাউকে দেয়া হলো না, বিচারাধীন বিষয়। তার মানে কি বোঝা যাচ্ছে? মুখ্যমন্ত্রী নিজে এই ডিএ দিতে চাইছেন না। তাই জন্য আমরা কন্টেম্প নোটিশ করেছি, আদালত অবমাননার মামলা করব, সোজা হিসাব। কিন্তু মুখ্যমন্ত্রী তো ঠিক তার পরেই দাদা যে বিষয়টা আমরা দেখতে পেলাম, এবিপি আনন্দের চিফ এডিটর সুমন দে, তাকে দেওয়া একেবারে একান্ত সাক্ষাৎকার, সেখানে মুখ্যমন্ত্রী তো বলছেন যে সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, এক আইনি কথাবার্তা চলছে, এরপরে রিভিউ হবে, কিউরেটিভ পিটিশন হবে। তাই জন্যই তো আমি সরকারি কর্মচারীদের বলবো, ভোটটা আপনারা করাবেন, ভোটটার দায়িত্ব আপনাদের। তাই নিজের অধিকারটাকে পেয়ে নিতে শিখুন, ঘুমিয়ে থাকবেন না। প্রিসাইডিং অফিসার আপনারা হবেন, অবজারভার আপনারা হবেন। ঘুমিয়ে থাকলে চলবে না, রাস্তায় নামতে হবে। তাই জন্য নিজেদের অধিকার যদি আপনারা ছেড়ে দেন, প্রয়োজন নেই বলেন, তাহলে কি হবে? এই জন্যই ঘুমিয়ে ঘুমিয়ে কোনো কিছু পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। ছিনিয়ে নেওয়ার সময় এসেছে, এখন কিছু করে দেখানোর সময় এসেছে, সেই জন্যই বলছি। সুপ্রিম কোর্টের যে রায়, যেখানে যে কমিটি গঠন করা হয়েছে, ওখানে 3 জন সুপ্রিম কোর্টের বিচারপতি রয়েছেন এবং একজন সিএজি আছে। পশ্চিমবঙ্গের সরকারের কোনো প্রতিনিধি নেই। থাকবে কেন? এটাই তো আমার সব থেকে বড় প্রশ্ন, থাকবে কেন? নেই কেন মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন। সে তো তিনি টাকা মেরে দেবেন তাই জন্য করে রেখেছেন, তাই জন্য তিনি প্রশ্ন করছেন। তাই জন্য তিনি প্রশ্ন করছেন, তিনি বলছেন তার তৃণমূলের কমিটি যাওয়া মানে, পশ্চিমবঙ্গ সরকারের কমিটি যাওয়া মানেই টাকাটা মেরে দেবে। এটা চোরেদের কেউ কমিটিতে জেচে পড়ে বসায়। সঠিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত যা কিছু, আমার মনে হয় সমস্ত কিছুই বাইরের এজেন্সি আর বাইরের ইকে দিয়ে করানো উচিত। এই সরকারকে ডিসলভ করে দেওয়া উচিত। এখন সরকারি কর্মচারীরা অনেকটা সংগঠিত হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে। এই সংগঠিতটা যদি সমস্ত মানুষ সংগঠিত হয়, তাহলে এই ডিএ বা এই অধিকার প্রতিষ্ঠা পেতে, আইনি প্রতিষ্ঠা পেয়েছে, কার্যকরিতা হতে 7 দিনের বেশি সময় লাগবে বলে অন্তত আমি মনে করি না। কিন্তু দাদা, মুখ্যমন্ত্রী তো অন্যদিকে এটাও বলছেন যে তারা আবারও নতুন একটি কমিটি গঠন করবেন। তো মুখ্যমন্ত্রী যা খুশি কমিটি গঠন করবেন, সেটা তাতে কি যায় আসে? ওনার কি পছন্দ হয়েছে কমিটিতে ভাইপোকে রাখবেন, রাখুন ভাইপোকে রাখুন। ওনার ইচ্ছে মতো উনি যে কমিটি করুন না কেন, রায় ঘোষিত হয়ে গেছে, আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন সময় এসেছে কিছু করে দেখানোর, সময় এসেছে টাকাটা কলার ধরে নিয়ে নেওয়া। 22 লক্ষ লোক সারদার টাকা প্রতারণা করেছেন। কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সারদায় 22 লক্ষ লোকের টাকা প্রতারিত হয়েছে। আর এখানে 15 থেকে 20 লক্ষ সরকারি কর্মচারী আছে, তাদের টাকা প্রতারিত হতে দেবো না। করুন, কত ক্ষমতা আছে। তারা স্টাডি করছেন আইনি দিকগুলো। যত স্টাডি করে থাকুক, সব স্টাডিরই একটা শেষ থাকে। এটা শেষ হয়ে গেছে, টাকাটা পাবে। শুধুমাত্র কর্মচারীরা কতটা নিজেদের জাগরণ হবে, তাদের সদিচ্ছার লড়াই করার ইচ্ছার যে নিজেদেরকে তৈরি থাকতে হবে, এটুকু বলতে পারি। মুখ্যমন্ত্রী ডিএ রায় হওয়ার পরও ডিএ নিয়ে তিনি বারংবার পিছিয়ে যাচ্ছেন। ডিএ দেওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আজকে থেকেই তো একেবারে বাংলার যুব সাথী নতুন যে প্রকল্প, সেই প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 1 কোটির ওপরে বেকার, 1 কোটিকে চাকরি দিতে পারলেন না। আমার এটা প্রশ্ন, এসএসসি, প্রাইমারি, কলেজ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পাবলিক সার্ভিস কমিশন মিলে পরীক্ষার্থীর সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাবে। 1 কোটি লোককে কাজের কি ব্যবস্থা করেছেন? সরকারি চাকরিতে পরীক্ষা দিতে যাচ্ছে মানে এটা বুঝতে হবে তার অভাব আছে বলেই যে সরকারি চাকরিতে পরীক্ষায় বসছে। এত সংখ্যক বেকার বলে তাই জন্য বসছে। এই 1 কোটিকে 1000 টাকা করে ধরালেন। 1 কোটিকে 50,000, 1 লাখ, 30,000, 40,000 ভালো প্রাইভেট সেক্টর, যেরকম টাটা কনসালটেন্সি সার্ভিস বলুন, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, ভালো জায়গায় চাকরিতে ঢোকাতে পারলেন না। এটাও সেই যুব সমাজকে বুঝতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না। সেই সমাজের মধ্যে যারা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছেন বা যারা ফর্ম ফিল আপ করে টেট পাস করতে পারেননি, অল্প মেধা, মাঝারি মেধার ছাত্রছাত্রীরা, এটা তাদের মাথার মধ্যে এটা ঢুকতে হবে। তারা 1,000 টাকা নিন, সমস্যা থাকলে নিশ্চয়ই নেবেন, কিন্তু এটা কেন হলো না সেইটা যদি তাদের মাথার থেকে বেরিয়ে যায়, তাহলে সমাজের পরিবর্তন হবে না। তাদের মনের মধ্যে এটা বুঝতে হবে যে আমার চাকরিটা কিন্তু নেই, পশ্চিমবাংলায় কর্মসংস্থান নেই। মুর্শিদাবাদের যারা মানুষ তারা বাইরের রাজ্যে গিয়ে মার খাচ্ছেন, এ রাজ্যে কাজ নেই। স্বাভাবিক, কারণ এ রাজ্যের লোক যদি বাইরের রাজ্যে গিয়ে কাজ করে, সে রাজ্যের লোকের প্রতিবাদ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এ রাজ্যের লোক এ রাজ্যে কাজ পাবে না কেন? এটা কেন প্রশ্ন করতে কী দোষ আছে? অন্য রাজ্যে গিয়ে যদি মার খায়, আমি তার যেমন প্রতিবাদও করব, এ রাজ্যের লোক এ রাজ্যে কেন কাজ পাবে না, সেইটার কেন আমি প্রতিবাদ করব না? কিন্তু ডিএ দেওয়ার বেলায় বারংবার রাজ্য সরকার বলেছিল তাদের কাছে টাকা নেই, কোমর ভেঙে যাবে, রাজ্য কোষাগারে এতটা টানতে পারবে না। ভাতা দিতে পারছেন মুখ্যমন্ত্রী। জীবনে কাউকে দেখবেন কেউ যদি কখনো ধার নেয় কারোর থেকে, ফেরত দেওয়ার সময় বলবে টাকা নেই, এটা আছে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলগুলো এইরকমই, নেওয়ার সময় নেবে, দেওয়ার সময় দেবে না। আপনি দেখুন, যারা যারা ধার নেয়, ম্যাক্সিমাম 10টা লোকের মধ্যে 8টা লোকই আপনি দেখবেন যারা ধার নেয়, ধার নেওয়ার পরে বলে টাকা নেই, ফেরত দিতে পারছি না, আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, এটা চলে। আপনি যত কনজিউমার ফোরাম বলুন, সিভিল স্যুটের মামলা বলুন, যেখানে যেখানে লোন হয়েছে, ধার হয়েছে, মানে ব্যাংকের লোনগুলো যেগুলো হচ্ছে, আজ দেবো, কাল দেবো, এই না সেই না, অমুক তুসুক, এই অচিলা থাকবেই। সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হলেও কিছুটা মানা যায়, যে তাদের অনেক সময় পরিবারে অভাব অভিযোগ থাকে। সরকারের ক্ষেত্রে হলে আর তৃণমূলের ক্ষেত্রে হলে সেটা কী করে মানা যাবে? 22 লক্ষ লোককে সারদা থেকে এই তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জিরা তাদের প্রতারিত করেছে। এদের থেকে মেনে নেওয়া যায়? কলার ধরে টাকা নেওয়া হবে। কিন্তু শুধু বলবো, যারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী রয়েছেন, শিক্ষক রয়েছেন, ইউনিভার্সিটি রয়েছেন, কলেজ স্টাফ রয়েছেন, সবাই মিলে একসাথে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করুন। বাঙালিরা লড়াই করতে ভুলে গেছে। স্বাধীনতার আগে যা করার করেছে, স্বাধীনতার পরে সেরকম কিছু উল্লেখযোগ্য করতে পারে। এটা আপনাদের সময় এসেছে, আপনারা এই সময় কিছু করে দেখান। সব দিক থেকে চেপে ধরতে হবে। যে 25% ইমিডিয়েটলি দিয়ে দিতে বলা হয়েছে, এটা তো ইন্টারিম অর্ডারেও বলা হয়েছিল। সেক্ষেত্রে তো রাজ্য সরকার শেষ মুহূর্তে বলেছিল যে সেই টাকাটা তারা সুপ্রিম কোর্টে জমা রাখতে চায়, যদি মামলা যেতে কর্মচারীরা যদি ফেরত না দেয়, তাহলে সেই টাকাটা তো রয়েছে তাদের কাছে, তারা কেন দিচ্ছে না? কখনো দেয়, এই 10,000 কোটি টাকাটা কখনো মমতা ব্যানার্জি দেয়, সেটা তো চুরি করলে বেটার হবে। জমা রাখতে তারা রাজি হয়েছিল, তখন যখন নিরুপায় ছিল রাজি হয়েছিল, তখন আমরা বলেছিলাম পুরো হিয়ারিং কমপ্লিট হোক, কারণ আমরা বেসিক্যালি মামলাটাকে বিলম্বিত করতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব মামলাটাকে শেষ করার জন্য
আমরা গিয়েছিলাম, বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চ, যেটা আমি তো কেউ না, আমি একজন লয়ার। আমার ইনস্ট্রাকশন যা ছিল আমার ক্লায়েন্টের তরফ থেকে, যে এই মামলাকে যত দ্রুততার সাথে সম্ভব শেষ করতে হবে। 25 সালে মামলা শুনানি শেষ হয়েছে, 26 সালে রায় হয়ে গেছে। এই ইনস্ট্রাকশন আমাকে যারা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব রয়েছে তারা আমাকে যা ইনস্ট্রাকশন দিয়েছে, আমি তাদের ইনস্ট্রাকশন মতো কতটা কাজ করতে পেরেছি সেটা বলতে পারবো না, করার চেষ্টা করেছি, এইটুকু বলতে পারি। দাদা একেবারেই শেষ প্রশ্ন, যদি ডিএটা আলটিমেটলি না আসে বা বিভিন্ন ভাবে যদি কোনো সম্ভাবনাই নেই দিয়ে আসবে, কিন্তু 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 সময়টা কতক্ষণ লাগবে আদালতের মাধ্যমে সেটা কর্মচারীরা ঠিক করবে। তারা যদি লড়াই করতে পারে তাহলে 7 দিন লাগবে না, তারা যদি লড়াই না করতে পারে সেটা 7 মাস লেগে যেতে পারে, সেটা 1 বছর লেগে যেতে পারে, তার বেশি সময় লাগতে পারে। তারা যদি লড়াই সঠিকভাবে করতে পারে এটা 7 দিন সময় লাগবে না, আমি আপনাকে বলে দিই 7 দিন লাগবে না। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা তো যা আইনি পদক্ষেপ তাই করেছি, কন্টেম্প নোটিশ ইস্যু করেছি, দেখব কিছুদিন, তারপরে কন্টেম্প পিটিশন ফাইল করব মুখ্য সচিব আর অর্থ সচিবের বিরুদ্ধে। কিন্তু মুখ্য সচিবের নেতৃত্বেই সেই মানে মুখ্যমন্ত্রীর বলা সেই কমিটি তৈরি হচ্ছে, এটাও মুখ্যমন্ত্রী জানেন। সে তাদের মতন তারা যা খুশি করুক না কেন, তিনি কি ভাইপোকে কমিটিতে রেখেছেন? রাখতে পারেন, তার ব্যক্তিগত ব্যাপার। তিনি কি কমিটি করবেন তার সাথে তো সুপ্রিম কোর্টের রায়ের কি সম্পর্ক হলো? কালকে আমি 5 জনকে নিয়ে একটা কমিটি করে দেবো, আমরা 4-5টা লয়ার নিয়ে একটা কমিটি করে দেবো, এটার কোনো আইনি ভ্যালিডিটি আছে এই কমিটিটার? মুখ্যমন্ত্রী যেটা কথাটা বলছেন তিনি একটা কমিটি করবেন, সেই কমিটিটার আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরে সেই কমিটিটার কোনো ভ্যালিডিটি আছে ইন দ্য আই অফ ল? এটাই তো আমি কর্মচারীদের বলছি, দয়া করে আপনারা ঘুমিয়ে থাকবেন না, বারবার করে অনুরোধ করছি। যত সরকারি কর্মচারী আছে, যত যারা চাকরি করছেন, যারা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে আছেন,